কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে স্বাগতম হচ্ছে আমাদের তরঙ্গ এবং শব্দের দ্বিতীয় ক্লাসটাতে, সপ্তম চ্যাপ্টার 0.2 লেকচারটাতে। ফার্স্ট ক্লাসে আমরা মোটামুটি থিওরি গুলা দেখে ফেলছি, সরল স্পন্দন গতি দেখে ফেলছি, তরঙ্গের বৈশিষ্ট্য এবং সূত্রের প্রমাণ দেখে কিছু ম্যাথ করছি। আজকে আরো কিছু ম্যাথ করব, যেই ম্যাথগুলো তোমাদের বোর্ডে এবং টেস্টে বিভিন্ন সময় আসে। সো আমি বোর্ডে ফার্স্ট একটা ম্যাথ তোলা আছে, এই টাইপের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার আগে সূত্র নিয়ে আবার দুইটা কথা বলে পরে আমরা একটু ম্যাথটা শুরু করি। এই চ্যাপ্টারে যে সূত্রগুলো পড়ছিলাম, প্রথম যে সূত্র পড়ছিলাম পর্যায়কালের সূত্র, টি ইকুয়াল টু 2 পাই রোট ওভার এম ডিভাইডেড বাই কে, এটা হচ্ছে স্প্রিং এর পর্যায়কাল। আর সরল দোলকের পর্যায়কাল পড়ছিল টি ইকুয়াল টু 2 পাই রোট ওভার এল ডিভাইডেড বাই জি, কার্যকরী দৈর্ঘ্য ডিভাইডেড বাই জি। এই সূত্রগুলা এই চ্যাপ্টারে এমসিকিউ এর জন্যই ব্যবহার হয়। বোর্ডে তুমি যখন টেস্ট পেপার সলভ করবা, এই সূত্রের ব্যবহার খুব কম পাবা এমসিকিউ ছাড়া। তাহলে সব থেকে বেশি সূত্র কোনটা ব্যবহার হয়? সব থেকে বেশি সূত্র ব্যবহার হয়েছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এই যে সূত্র, এই সূত্র নিয়ে যত আলোচনা, এবং আমরা এই চ্যাপ্টারের আজকের ক্লাসটা এই সূত্রের উপর দিয়ে কাটিয়ে দিব। এবং মোটামুটি মোর দেন 50-70% ম্যাথ এই সূত্রের উপরেই ভিত্তি করে আসে। আরেকটা সূত্র কি পড়ছিলাম? কম্পাঙ্ক বা কাপাকাপি, এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি। টি মানে কি ছিল? পর্যায়কাল। টি মানে কি ছিল? পর্যায়কাল। এই তো কয়েকটা সূত্রই তোমরা পড়ছিলা। এর মধ্যে দেখো ভি ইকুয়াল টু এফ ল্যামডা যে সূত্রটা, এই সূত্রটা নিয়ে একটু চিন্তা করা যাক। ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তুমি 10-20-25টা ম্যাথ করে ফেলতে পারো, কিন্তু এই সূত্রে ভি হচ্ছে শব্দের বেগ, এফ কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এরা কি সম্পর্কে আছে, এবং এই সূত্রটাকে যদি তুমি খাটাইতে না পারো ঠিক মতো, তাহলে তুমি যতই ম্যাথ করো নতুন কোনো ম্যাথ পাইলে পারবা না। সূত্রগুলোকে যদি তুমি খাটাইতে পারো, সূত্রটাকে যদি তুমি বুঝতে পারো, তাহলে 3-4টা ম্যাথ করলেই এনাফ। বাকি টেস্ট পেপার দিলে তুমি যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবা। তাহলে এখানে ভি কি ছিল? এখানে ভি ছিল হচ্ছে শব্দের বেগ। ভি হচ্ছে শব্দের বেগ। এফ কি ছিল? এফ ছিল হচ্ছে কম্পাঙ্ক। এফ কি ছিল? কম্পাঙ্ক বা কাপাকাপি। এবং ল্যামডা ছিল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই হচ্ছে সূত্র। এখন এখানে তিনটা রাশি আছে, ভি এফ ল্যামডা। তিনটা রাশির মধ্যে যে কোনো দুইটা রাশির মান দেওয়া থাকবে, সামহাও দেওয়া থাকবে, সরাসরি দেওয়া থাকবে অথবা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকবে। সেইখান থেকে তোমাকে অপর একটার মান বের করতে হবে। সাপোজ যদি এফ এবং ল্যামডা দেওয়া থাকে, তাহলে ভি এর মান দেওয়া থাকবে না। আবার যদি ভি এবং এফ এর মান দেওয়া থাকে, তাহলে ল্যামডার মান বের করতে বলবে। এইভাবেই তো হবে ম্যাথগুলা। এখন কথা হচ্ছে, এই তিনটা রাশির মধ্যে অ্যাকচুয়ালি ঘটনা কি? এখানে এই যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা কিসের উপর নির্ভর করে? বেগ কিসের উপর নির্ভর করে? তরঙ্গ দৈর্ঘ্য কিসের উপর নির্ভর করে? এটা একটু দেখা যাক। এটা একটু দেখা যাক। আর আমি যখন যেটা করতেছি লিখতেছি, তোমরা একটু লিখে ফেলবা, ম্যাথগুলো একটু লেখা করে ফেলবা। তাহলে আশা করি টেস্ট পেপার হাতে নিলে তোমার কাছে মনে হবে যে টাইপগুলো তুমি পারো। একটু পরিশ্রম করো যারা পড়ার জন্য ম্যাথটা ক্লাসটা করতেছো। ওকে, সো কম্পাঙ্ক এফটা নির্ভর করে অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রের উপর। সাধারণত শব্দ তৈরি করা হয় এই যে এরকম সুরশলাকার মাধ্যমে। এবং তোমরা যদি সুরশলাকা কিনতে চাও, সুরশলাকা কিনতে গেলে দেখবো প্রত্যেকটা সুরশলাকার মধ্যে তার নিজস্ব কম্পাঙ্ক লেখা আছে। অর্থাৎ এই সুরশলাকাটাকে যদি তুমি আঘাত করো, তাহলে কম্পাঙ্ক পাবা F1। সেই F1 এর মান অনেক কিছুই হতে পারে। সাপোজ 500 হার্টজ, 512 হার্টজ, 600 হার্টজ, 1000 হার্টজ, 2000 হার্টজ, যে কোনো কিছুই হতে পারে। এখন আরেকটা ইনস্ট্রুমেন্ট, এটার কম্পাঙ্ক ধরো F2। F2 ইকুয়াল টু কত আছে? এখানে 512 দিছি, ধরো এটা 700 হার্টজ আছে। তাহলে এই যে যন্ত্রটা, এই যন্ত্রের জন্য F1 এবং F2 হচ্ছে ফিক্সড। তার মানে এই যন্ত্রটা তুমি পানিতে শব্দ উৎপাদন করতে পারো, বাতাসে শব্দ সৃষ্টি করতে পারো, অথবা কঠিন কোনো মাধ্যমে শব্দ সৃষ্টি করতে পারো। যেখানেই তুমি শব্দ সৃষ্টি করো না কেন, কম্পাঙ্ক তুমি 512, এবং দ্বিতীয় সুরশলাকার জন্য কম্পাঙ্ক পাবা 700 হার্টজ। অর্থাৎ কম্পাঙ্ক এর মান নির্ভর করে যন্ত্র বা ইনস্ট্রুমেন্টের উপর। তাহলে এফ কিসের উপর নির্ভর করে? যন্ত্র বা উৎস হিসাবেও বলতে পারি। একটা উৎস হতে তো শব্দ সৃষ্টি হয়, সেই উৎসটা যন্ত্র, ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, যে যেভাবে বলো। তাহলে কম্পাঙ্ক নির্ভর করতেছে কিসের উপর? এফ এর উপর। যন্ত্র বা উৎস যদি চেঞ্জ হয়, যন্ত্র বা উৎস যদি চেঞ্জ হয়, তাহলেই শুধুমাত্র কম্পাঙ্ক চেঞ্জ হবে। তাহলে এফ
চেঞ্জ হয়, তা না হলে এফ চেঞ্জ হয় না। যতক্ষণ পর্যন্ত যন্ত্র বা উৎসটা সেম থাকবে ততক্ষণ পর্যন্ত কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি সেম থাকবে। এবার আসো এখানে এই যে বেগের বিষয়টা জানা যাক। বেগ ভি, এই বেগটা নির্ভর করে মাধ্যমের উপর। বেগটা কিসের উপর নির্ভর করে? মাধ্যমের উপর। তার মানে একটা যন্ত্র বাতাসে যেই পরিমাণ বেগে চলবে পানিতে সেই পরিমাণ বেগে চলবে না, আরো বেশি বেগে চলবে। মাধ্যমের কণাগুলোর ঘনত্ব যত বেশি হবে বেগ তত বেশি হবে। এখান থেকেই তুমি জানতে পারো যে বাতাসে শব্দের বেগের থেকে পানিতে শব্দের বেগ অনেক বেশি, তার থেকে অনেক বেশি লোহা বা কঠিন কোনো মাধ্যমে শব্দের বেগ। সাধারণত বাতাসে 0 ডিগ্রিতে 330 ডিগ্রি মিটার পার সেকেন্ড, 330 মিটার পার সেকেন্ড হয় শব্দের বেগ। পানিতে সাধারণত 1493, লোহার মধ্যে হয় 5140 প্লাস মাইনাস। এই তো, তাহলে এই ভি এর মানটা কিসের উপর নির্ভর করতেছে? মাধ্যমের উপর। তাহলে মাধ্যম যতক্ষণ একই থাকবে, তাহলে মাধ্যম একই থাকলে ভি এর মান একই থাকবে। সেখানে কম্পাঙ্ক যেটাই হোক, মনে করো এখানে দুইটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা হচ্ছে এ ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে বি ইনস্ট্রুমেন্ট। এই দুইটা ইনস্ট্রুমেন্ট কি তুমি বাতাস মাধ্যমে যদি তুমি শব্দ সৃষ্টি করো তাহলে তুমি একই বেগ পাবা। আবার এই দুইটা ইনস্ট্রুমেন্টকে যদি তুমি পানির মধ্যে শব্দ সৃষ্টি করো তাহলেও তুমি একই বেগ পাবা। কম্পাঙ্ক, দুইটা ইনস্ট্রুমেন্ট ভিন্ন, কম্পাঙ্ক ভিন্ন, কিন্তু মাধ্যম যখন সেম হবে তখন দুইটা ইনস্ট্রুমেন্টেরই বেগ সেম হবে। মাধ্যম যখন সেম হবে, বাতাসে এই দুইটা ইনস্ট্রুমেন্টের কম্পাঙ্ক ভিন্ন হতেই পারে। এ এবং বি দুইটা যন্ত্র, দুইটা যন্ত্রের কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন, কিন্তু মাধ্যম যদি একই হয়, বাতাসে যদি শব্দ সৃষ্টি করো তাহলে দুইটার জন্য শব্দের বেগ সেম হবে। পানিতে যদি শব্দ সৃষ্টি করো তাহলেও দুইটার জন্য শব্দের বেগ সেম হবে। তাহলে কথাটা এরকম ভাবে লিখবো, মাধ্যম চেঞ্জ হইলে, মাধ্যম চেঞ্জ হলে বেগ চেঞ্জ হবে, তা না হলে বেগ চেঞ্জ হবে না। তাহলে তুমি এফ সম্পর্কে মোটামুটি জানতেছো, ভি সম্পর্কে জানতেছো। এবার আসলে ল্যামডা সম্পর্কে জানা যায়। ল্যামডা কিসের উপর নির্ভর করে? ল্যামডা কিসের উপর নির্ভর করে? ল্যামডা কি মাধ্যমের উপর নির্ভর করে, না বেগের উপর নির্ভর করে, না যন্ত্রের উপর নির্ভর করে? কিসের উপর ল্যামডা নির্ভর করে? অ্যাকচুয়ালি ল্যামডা নির্ভর করে হচ্ছে এফ ও ভি এর যে কোনোটি যদি পরিবর্তন হয়, যে কোনোটি পরিবর্তন হলে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হবে। যে কোনোটি পরিবর্তন হলে ল্যামডা পরিবর্তন হয়। এই লাইন তিনটা তোমার একটু জানা থাকতে হবে। অর্থাৎ আমি যদি এফ কে পরিবর্তন করি, এফ পরিবর্তন কখন হবে? যখন দুইটা ইনস্ট্রুমেন্ট ভিন্ন হয়ে যাবে, দুইটা উৎস ভিন্ন হয়ে যাবে, তাহলে তোমার ল্যামডা চেঞ্জ হয়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হয়ে যাবে। আবার যদি শব্দের বেগ চেঞ্জ হয়ে যায়, মাধ্যম চেঞ্জ মানে বেগ চেঞ্জ, তাহলে দুইটা ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন হবে, সেই ক্ষেত্রেও কিন্তু ল্যামডার মান পরিবর্তন হবে। তাহলে ল্যামডার মান নির্ভর করে কার উপর? এফ এবং ভি, ফ্রিকোয়েন্সি এবং বেগ দুইটার উপরেই নির্ভর করতেছে ল্যামডার মান। এইবার আসো আরেকটা কথা, ভি, এফ এবং ল্যামডা এদের সম্পর্কটা কি? ভি হচ্ছে এফ এর সমানুপাতিক, অর্থাৎ যখন ফ্রিকোয়েন্সি বেশি হবে সেইটার এফ বেশি হবে। সমানুপাতিক, কি চিহ্ন? সমানুপাতিক। আচ্ছা আমি এই সাইডটা মুছে দেই, মুছে দিয়ে লিখি, লাস্টের কথাটুকু লিখে শেষ করে আমি ম্যাথে ঢুকে যাচ্ছি। তাহলে ভি কি হবে? ভি হবে সমানুপাতিক অফ এফ। তার মানে এই যে এখানে দুইটা তরঙ্গ, দুইটা ইনস্ট্রুমেন্ট আছে, একটার কম্পাঙ্ক হচ্ছে 512, আরেকটার কম্পাঙ্ক আমরা ধরে নিছি 700। তাহলে যার কম্পাঙ্ক বেশি তার বেগ বেশি। তাহলে এখানে কি তুমি বলতে পারতেছো না যে F2 যে ইনস্ট্রুমেন্টটা আছে এটার শব্দের বেগ বেশি হবে F1 এর তুলনায়, কারণ এটার কম্পাঙ্ক বেশি। কম্পাঙ্ক বেশি হলে শব্দের বেগ বেশি হয়, শব্দের বেগ বেশি হলে কম্পাঙ্ক বেশি হয়। দেখো এইভাবে থাকলে সমানুপাতিক। আবার ভি সমানুপাতিক অফ ল্যামডা, তার মানে ভি যখন বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্যও বেশি হবে, অথবা তরঙ্গ দৈর্ঘ্য যখন বড় হবে তখন বেগও বেশি হবে। এবার আসো এই যে এইখানে এফ এবং ল্যামডার মধ্যে যে সম্পর্ক, এফ এবং ল্যামডার মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত। কিভাবে? তুমি দেখো, চিন্তা করো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এতবা তুমি মনে করো এফ এর মান বের করবা, তাহলে এফ ইকুয়াল টু কি হবে? ভি বাই ল্যামডা। এফ ইকুয়াল টু যদি ভি বাই ল্যামডা হয় তাহলে নিচে যদি ভাগ আকারে থাকে বা ক্রস গুণ আকারে থাকে তাহলে সেটাকে ব্যস্তানুপাত বলা হয়। তার মানে কি ল্যামডা যখন বেশি হচ্ছে কম্পাঙ্ক তখন কমে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য বড় মানে কম্পাঙ্ক ছোট, আর কম্পাঙ্ক বেশি
কম্পাঙ্ক বেশি তখন তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়ে যাবে, একটা আরেকটার ব্যস্তানুপাত হবে। এই কথাটাকে আমরা এই যেভাবে লিখবো যে এফ সমানুপাতিক 1/λ। এই যে যে তিনটা কথা, এই তিনটা কথাকে তুমি যদি ফিল করতে পারো, একটা দুইটা কথা, আর এই যে এখানে যেটা দিলাম যন্ত্র উৎস, যন্ত্র বা উৎস চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, তাহলে যন্ত্র বা উৎস একই থাকলে ফ্রিকোয়েন্সি একই থাকবে। ভি মাধ্যম চেঞ্জ হলে বেগ চেঞ্জ হবে, মাধ্যম যদি একই থাকে বেগ একই থাকবে। আর হচ্ছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা এফ এবং ভি এর উপর নির্ভর করবে। এই হচ্ছে তোমার মোটামুটি তথ্য। এবার এই তথ্যগুলোর ভিত্তিতে তোমার উপরে যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকটা পরে আমরা ম্যাথ শুরু করতে পারি। এখন আমরা ম্যাথে ঢুকতে পারি। তাহলে চলো আমি সব মুছে দিব, সব মুছে দিব, আবার ম্যাথ করার সময় আবার নতুন করে লিখবো, ঠিক আছে? খুব মনোযোগ দিবা, বেশ কিছু ম্যাথ আমরা করব, এরপরে দেখবা যে এই চ্যাপ্টারটা তোমার কাছে সহজ লাগা শুরু হবে। সবাই উদ্দীপকটা পড়ো। উদ্দীপকে কি বলছে দেখো, প্রশ্নটা ভালো করে পড়ে দেখো কি বলছে। প্রশ্নতে বলছে একটি নির্দিষ্ট মাধ্যম পি তে, তাহলে মাধ্যম যখন নির্দিষ্ট হয় তুমি কি জানো, বেগ সেম। মাধ্যম নির্দিষ্ট হওয়া মানে কি, নির্দিষ্ট মাধ্যম মানেই হচ্ছে ভি সেম, বেগ সেম। একটি নির্দিষ্ট মাধ্যম পি, মাধ্যমটার নাম বলে দিছে পি, ওকে। একটি নির্দিষ্ট মাধ্যম পি তে দুইটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দের কম্পাঙ্ক, উৎস দুইটা ভিন্ন, তার মানে ইনস্ট্রুমেন্ট দুইটা ভিন্ন, উৎস ভিন্ন হওয়া মানে কম্পাঙ্কও ভিন্ন হবে। দুইটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক যথাক্রমে দেওয়া আছে 340 হার্জ এবং 400 হার্জ, কম্পাঙ্ক দেওয়া আছে। এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। তাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু দেওয়া নাই, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.165 মিটার। যদি তাই হয় তোমাকে বলছে পি মাধ্যমে শব্দের বেগ কত। আমি একটু চিত্রের মাধ্যমে, এটা যদিও চিত্র হয় না, একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। একটা নির্দিষ্ট মাধ্যম পি, দুইটি ভিন্ন উৎস, তো উৎসগুলাকে আমি একটু শলাকা চিন্তা করলাম, সুর শলাকা চিন্তা করলাম, তাহলে হচ্ছে একটু বুঝাইতে সুবিধা হয়। তাহলে এই যে এই সুর শলাকা, এটার কম্পাঙ্ক ধরে নাও f1, f1 ইকুয়াল টু কত দেয়া আছে, 340 হার্জ, 340 হার্জ, ওকে। আরেকটা সুর শলাকা তুমি নাও, এই সুর শলাকার কম্পাঙ্ক f2, f2 ইকুয়াল টু দেওয়া আছে 400 হার্জ। তাহলে যেহেতু দুইটি ভিন্ন উৎস, তাহলে দুইটি ভিন্ন উৎসের কম্পাঙ্কও ভিন্ন, আমি f1 এবং f2 ধরে নিলাম। আচ্ছা, নির্দিষ্ট মাধ্যম যেহেতু বলছে, তাহলে এই দুইটার ক্ষেত্রেই বেগ কি হবে, বেগ সেম হবে। বেগ কত হবে সেটা, বেগটা হবে v। এইবার f যেহেতু ভিন্ন, ভি যদিও সেম আছে, ভি যদিও কনস্ট্যান্ট আছে, কিন্তু কি এফ এবং ভি যে কোনো একটা চেঞ্জ হইলেই তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। তাহলে এইটার জন্য তরঙ্গ দৈর্ঘ্যকে আমি ধরে নিতে পারি λ1, এইটার জন্য তরঙ্গ দৈর্ঘ্যকে আমি ধরে নিতে পারি λ2। এই হচ্ছে আমার মোটামুটি তথ্য। এখানে কি দুইটা ইনস্ট্রুমেন্ট একই মাধ্যমে আছে, সুতরাং তাদের বেগ সেম হবে এবং দুইটা ইনস্ট্রুমেন্টের ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক দেয়া আছে। এখন তোমাকে দেওয়া আছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তার মানে কথাটা কি এরকম বলতে চাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য λ1 থেকে λ2 বাদ দিলে 0.165 মিটার হবে। λ1 থেকে λ2 বাদ দিলে ঘটনাটা এরকম হবে। কিন্তু কথা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য তো এমনও হতে পারে, λ2 থেকে λ1 বাদ গেলে 0.165 মিটার হতে পারে। কথা হচ্ছে আমি কোনটাকে ধরে নিব, দুইটা তো একই সাথে সঠিক হতে পারে না। λ1 থেকে λ2 বাদ, যেহেতু পার্থক্য একটা ধনাত্মক সংখ্যা, দেখো 0.165 এটা একটা ধনাত্মক সংখ্যা, সুতরাং এই পার্থক্যটা কি করছে, বড়টা থেকে ছোটটা বাদ দিছে। বড়টা থেকে ছোটটা বাদ দিলেই তো পার্থক্য ধনাত্মক হয়, তা নাহলে তো ধনাত্মক হওয়ার কথা না। এখন এখানে λ1 বড় না λ2 বড়, এটা আমি কিভাবে বুঝবো? ঘটনা এই দুইটার একটা ঘটবে, দুইটা একসাথে ঘটতে পারে না। অনেকেই কি করে, যে কোনো একটা নিয়ে ম্যাথ করে, ম্যাথ করার পরে মনে করো যে বেগ বের করবে, শব্দের বেগ যদি ঋণাত্মক হয় তখন বলে যে আচ্ছা ঠিক আছে এটা না, তখন আবার এটা দিয়ে করা শুরু করে। কিন্তু আমরা তো এখন একটু বড় হয়েছি, এত বোকামি করা যাবে না, একটা ম্যাথ ফুল করব, করে ঋণাত্মক পাবো, পরে কেটে দিব, এটা করব না। আমরা ফার্স্টে একটু ডিসিশন নিয়ে নিব। কিভাবে ডিসিশন নিব দেখো, ডিসিশনটা এই যে এখানে দেওয়া আছে, f1 এবং f2 এর মধ্যে ডিসিশনটা দেয়া আছে। তুমি কি জানো, তুমি জানো হচ্ছে v ইকুয়াল টু f ল্যামডা সূত্রের মধ্যে f এবং ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত।
এফ এবং ল্যামডার সম্পর্ক কি অনুপাত? ব্যস্তানুপাত। তার মানে ব্যস্তানুপাত মানে কি বোঝাতে চাচ্ছে? যেখানে কম্পাঙ্ক বড় হবে সেখানে তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে, আর যেখানে কম্পাঙ্ক ছোট হবে সেখানে তরঙ্গ দৈর্ঘ্য বড় হবে। এবার এইখানে আসো, দেখো তো F1 লেস দেন F2, কারণ F1 এর কম্পাঙ্ক 340 হার্টজ, F2 এর কম্পাঙ্ক 400 হার্টজ। এবার 340 এবং 400 এর মধ্যে কে ছোট কে বড় এটা বোঝার জন্য তার রকেট সায়েন্স লাগবে না, এটা তো তাকাইলেই বোঝা যায়। তাহলে আমি বুঝতেছি F1 হচ্ছে ছোট, কম্পাঙ্কর সাথে তরঙ্গ ব্যস্তানুপাত। তাহলে F1 যদি ছোট হয় তাহলে কি আমি বলতে পারি যে λ1 গ্রেটার দেন λ2? F1 যদি ছোট হয় তাহলে λ1 বড় হবে, কারণ বিপরীত, ব্যস্তানুপাত মানে বিপরীত। কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাত বা বিপরীত অনুপাত। তার মানে কম্পাঙ্ক যখন ছোট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তখন বড় হবে, আর কম্পাঙ্ক যদি বড় হয় তরঙ্গ দৈর্ঘ্য ছোট হবে। এখানে F1 স্পষ্টত F2 এর থেকে ছোট, তাহলে λ1 বড় হবে। সুতরাং এইটা দ্বারা আমরা ম্যাথ করব না, এটা দ্বারা ম্যাথ করলে অ্যানসার নেগেটিভ আসবে। তাহলে আমরা ম্যাথ করব এটা দ্বারা। এত বা এবার এইখান থেকে তোমাকে বের করতে বলছে ভি এর মান। ভি তো দুইটার ক্ষেত্রেই সেম, সেম কিনা? দুইটার ক্ষেত্রে যদি ভি সেম হয় তাহলে দেখো তো তোমার কাছে আছে হচ্ছে ল্যামডা, তাহলে তুমি ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারো? ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ লেখা যায়। ল্যামডা ইকুয়াল টু যদি ভি বাই এফ লেখা যায় তাহলে ল্যামডা 1 এর ক্ষেত্রে কি হবে? ভি ডিভাইডেড বাই F1, কারণ বেগ দুইটার ক্ষেত্রেই আমি সেম ধরে নিছি। মাইনাস λ2 কি লেখা যাচ্ছে? v ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু 0.165। এত বা এইবার দেখো তো উপর থেকে ভিটা কমন নিয়ে নেওয়া যায়। আচ্ছা, যদি v কমন নিয়ে নাও তাহলে 1 ডিভাইডেড বাই F1 মাইনাস 1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু 0.165। এত বা একটু মান বসাই দাও। 1 ডিভাইডেড বাই F1 এর মান কত? 340 হার্টজ। 340 মাইনাস 1 ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু 0.165। এই হচ্ছে ঘটনা। এটা ক্যালকুলেশন করলে দেখো পি এর মান চলে আসবে। এইখান থেকেও কিন্তু তুমি বুঝতে পারো যে তোমার অ্যান্সার ধনাত্মক আসবে না ঋণাত্মক আসবে। কিভাবে? উপরে 1 আছে, 1 কে যদি 340টা ভাগ করবা আর 1 কে 400টা ভাগ করবা, ভাগগুলা কোথায় বড় হবে? সহজ হিসাব, তোমার কাছে একটা আপেল আছে, একটা আপেলকে 340 ভাগ করবা, তাহলে প্রত্যেকটা টুকরা যতটুকু হবে, একটা আপেলকে 400 ভাগ করলে টুকরাগুলো আরো বেশি ছোট হবে। আচ্ছা, কারেন্ট চলে গেল, ওয়েট। কারেন্ট চলে গেছিল, চলো আমরা আবার শুরু করি। তাহলে আমরা কি করতেছিলাম? বেগ বের করতেছিলাম, তাই না? তাহলে এখন এইটাকে ক্যালকুলেশন করা খুবই সহজ। তুমি সরাসরি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলতে পারো। কিভাবে? 1 কে 340 দ্বারা ভাগ করে অনেকেই পয়েন্টে নেয়, 1 কে 400 দ্বারা ভাগ করে অনেকে পয়েন্টে নেয়, পরে বিয়োগ করে ওই সাইডে নিয়ে গুণ করে দেয়। কিন্তু আমি আরেকটা সহজ টেকনিক দেখাই দেই। হ্যাঁ, সহজ টেকনিকটা হচ্ছে ভি ইনটু, তুমি কি জানো 340 এবং 400 এর লসাগু হবে 340 গুণন 400। যদি তাই হয় 340 কাটা গেলে এইখানে কত হবে? 400 মাইনাস 400 কাটা গেলে এইখানে কত হবে? 340 ইকুয়াল টু 0.165। আচ্ছা, এখন দেখো তো ক্রস গুণ করে দিলে একদম সরাসরি মান পেয়ে যাও না? ভি ইকুয়াল টু 340 এবং 400 ওই সাইডে যে গুণ হবে 0.165 এর সাথে গুণ হবে হচ্ছে 340 গুণন 400 ডিভাইডেড বাই নিচে 40 থেকে যদি 400 থেকে 340 বাদ গেলে কত থাকে? 60। এখন দেখো তুমি ক্যালকুলেটরে একবারে বসাইতে পারো, এই পজিশনে আসলে তুমি ক্যালকুলেটরে একবারে বসাইতে পারো, সেইভাবে করবা। এটা একবারে ক্যালকুলেটর করলে কত হয় অ্যানসার? এটা একেবারে ক্যালকুলেটর করলে অ্যানসার কত হবে? 374 মিটার পার সেকেন্ড। এখন এটাকে 1 কে 340 এবং 1 কে 400 দ্বারা ভাগ করে দশমিকে নিবা, দশমিকে নিলে অনেক সময় সবগুলা ঘর নিবা না, সেই ক্ষেত্রে তোমাদের অ্যানসার একটু কম বেশি হতে পারে, 374 পয়েন্ট সামথিং এরকম হতে পারে। তো 374 মিটার পার সেকেন্ড, 374 মিটার পার সেকেন্ড, এটাই পাইছো তুমি পি মাধ্যমে শব্দের বেগ। এবার এই ধরনের ম্যাথে এইটা যতটা গুরুত্বপূর্ণ, এই ঘ নাম্বার ম্যাথ ততটাই সহজ। এটা সূত্রের সাহায্যেও করা যায়, ঐকিক নিয়মেও করা যায়। অ্যাকচুয়ালি দেখি ক্লিয়ার কিনা।
অ্যাকচুয়ালি ঐকিক নিয়মে যদি তুমি করো তাহলে ম্যাথটাকে ফিল করতে পারবা। তাহলে চলো পরবর্তীটা করা যাক। তাহলে এই যে শব্দের বেগ ইকুয়াল টু 374 মিটার পার সেকেন্ড, আমি একটু লিখে রাখলাম, বাকি অংশ মুছে দিলেও কোনো সমস্যা নেই, কারণ আমি এখন ঘ নাম্বারটা করব। ওকে, তাহলে এবারে ক্যালকুলেশন মুছে দাও। এখন দেখো তোমাকে কি বলছে। এখন আমার কাছে শব্দের বেগ আছে, আমার কাছে কম্পাঙ্ক আছে, তার মানে প্রত্যেকটা যন্ত্রের তরঙ্গ দৈর্ঘ্য আমি বের করতে পারি। আগে প্রশ্নটা পড়বো তারা কি বলছে। 100টি পূর্ণ কম্পনে তরঙ্গ দুইটির অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করো। এখন যারা থিওরি ক্লাস করছো তুমি কি জানো, একটি পূর্ণ কম্পন সমান সমান একটি তরঙ্গ দৈর্ঘ্য। পড়ো নাই কথাটা? একটি পূর্ণ কম্পন সমান একটি তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এই দিকে উপরে নিচে একটা স্পন্দন দিবে আর ততক্ষণে একটা ঢেউ কমপ্লিট হয়ে যাবে। একটা পূর্ণ কম্পন দিতে যত সময় লাগে তাকে বলা হয় পর্যায়কাল, আর ওই সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। একটা পূর্ণ স্পন্দন, স্পন্দন মানে কি? কাঁপাকাঁপি, ইঞ্জিনের পিস্টন, স্প্রিং, এই তো কাঁপাকাঁপি। ওকে, এখন 100টি পূর্ণ কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে, এর জন্য তোমাকে বের করতে হবে ল্যামডার মান। কারণ ল্যামডার মান যদি বের করতে পারো, ল্যামডার মান মানে কি? একটি পূর্ণ কম্পনে অতিক্রম করে ল্যামডা দূরত্ব, একটি পূর্ণ কম্পন অতিক্রম করে ল্যামডা দূরত্ব, তাহলে ল্যামডার মান বের করতে হবে। তাহলে তুমি যখন ল্যামডা 1 বের করবা, তাহলে দেখো তো ল্যামডা 1 এর সূত্র কি? ভি তো দুইটার ক্ষেত্রেই সমান, ইকুয়াল টু F1 ল্যামডা 1, অথবা এইখান থেকে তুমি যখন ল্যামডা 1 বের করবা, ল্যামডা 1 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই F1 ইকুয়াল টু বেগ কত পাইছো? 374 ডিভাইডেড বাই F1, F1 কত দেয়া আছে? 340, F1 কত দেওয়া আছে? 340, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিটার, সমান সমান, তাহলে এটাকে একটু ক্যালকুলেটর করে ফেলো। 374 কে 340 দ্বারা ভাগ করে ফেলো, 374 ভাগ 340 ইকুয়াল 1.1 মিটার, 1.1 মিটার। এই হচ্ছে তুমি পাইছো ল্যামডা 1। এখন বের করতে হবে ল্যামডা 2। আচ্ছা, একটা একটা করেও করতে পারো, কারণ কি? তোমাকে কি বলছে? 100টি পূর্ণ কম্পনে তরঙ্গ দুইটির অতিক্রান্ত দূরত্বের পার্থক্য নির্ণয় করতে বলছে। তার মানে কি? দুইটা তরঙ্গের জন্যই অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। ল্যামডা 1 100টি পূর্ণ স্পন্দন মানে 100টি ঢেউ। ল্যামডা 1 100টি ঢেউয়ে কত দূরত্ব অতিক্রম করবে, এবং ল্যামডা 2 100টি ঢেউয়ে কত দূরত্ব অতিক্রম করবে, এই দুইটার পার্থক্য চাইছে। সো তুমি এইখানে যেহেতু ল্যামডা 1 এর মান বের করছো, সো ওর অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো। এই অতিক্রান্ত দূরত্ব তুমি সূত্রের মাধ্যমেও করতে পারো, ঐকিক নিয়মেও করতে পারো। কিভাবে? একটি পূর্ণ স্পন্দনে অতিক্রম করে, একটি পূর্ণ স্পন্দনে অতিক্রম করে 1.1 মিটার। অতএব 100টি পূর্ণ স্পন্দনে অতিক্রম করবে, একটিতে যা অতিক্রম করবে 100টিতে ডেফিনেটলি বেশি অতিক্রম করবে, তাহলে 1.1 ইন্টু 100 মিটার। এটাকে তুমি সূত্রের মাধ্যমেও করতে পারো, দেখাবো সূত্র। তাহলে 100 ইন্টু 1.1 110 মিটার অতিক্রম করবে, 110 মিটার। আর যদি সূত্রের মাধ্যমে করতা তাহলে সূত্রটা কি হইতো? সূত্রটা হইতো হচ্ছে এই যে ডিসটেন্স ডি ইকুয়াল টু এন ল্যামডা, ডি ইকুয়াল টু এন ল্যামডা। সূত্রের মাধ্যমে, পরেরটা আমরা সূত্রের মাধ্যমে করি। তাহলে আমাকে কি বের করতে হবে? ল্যামডা 2 বের করতে হবে। তাহলে ল্যামডা 2 এর সূত্র কি? অতএব ল্যামডা 2 ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু, বি হচ্ছে 374 ডিভাইডেড বাই F2, F2 কম্পাঙ্ক হচ্ছে 400 ইকুয়াল টু, তাহলে দেখো এটা একের থেকে ছোট হবে, বোঝাই যাচ্ছে। তাহলে 374 ভাগ হচ্ছে 400 ইকুয়াল টু 0.935 মিটার। অতএব 100টি পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব এটা যদি D1 হয়, এটাকে ধরো D2,
d2 ইকুয়াল টু কত হবে 100 ইনটু ল্যামডা কত 0.935 মিটার ইকুয়াল টু কত আসে ইনটু ইকুয়াল টু 93.5 মিটার। তাহলে 100টি পূর্ণ কম্পনে তরঙ্গ দুইটির মধ্যে পার্থক্যকে কি দ্বারা প্রকাশ করা হয় ডেল্টা। তাহলে ডেল্টা টি ডিসটেন্সের পার্থক্য কোনটা বড়টা থেকে ছোটটা বাদ দাও 110 মাইনাস 93.5 পার্থক্য মানে বড়টা থেকে ছোটটা বাদ তাইলে হচ্ছে 110 মাইনাস অ্যানসার 16.5 এই হচ্ছে অ্যানসার। আশা করি বুঝতে পারছো পরের ম্যাথটা বেশ সহজ ছিল জটিল কিছুই না 16.5 বুঝতে পারছো কি দেয়া ছিল কি মাধ্যম নির্দিষ্ট যন্ত্র ভিন্ন মাধ্যম সেম বেগ সেম যন্ত্র আলাদা কম্পাঙ্ক আলাদা। এই ম্যাথটাই আরো কিছু কন্ডিশনে আসতে পারে সেটা হচ্ছে মাধ্যম ভিন্ন যন্ত্র সেম মানে উৎস একই কিন্তু মাধ্যম ভিন্ন এই ধরনের একটা ম্যাথ আমরা করি তাহলে মোটামুটি এই টাইপটা কভার হয়ে যাবে। দেখো অনেকটা সিমিলার টাইপেরই কোশ্চেন সিম্পল একটু পার্থক্য আছে খেয়াল করতে হবে। একটি সুশলাকার এ ও বি মাধ্যমে সৃষ্ট শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার। এ ও বি মাধ্যম দুইটা ভিন্ন মাধ্যম বুঝতেছো বেগ ভিন্ন। একটি সুশলাকাটা সেম তাহলে কম্পাঙ্ক একই। এ ও বি মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ যথাক্রমে 380 মিটার পার সেকেন্ড এবং 480 মিটার পার সেকেন্ড অর্থাৎ দুইটা মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে। কম্পাঙ্ক বের করতে হবে গ নাম্বার সুশলাকাটির কম্পাঙ্ক নির্ণয় করো খুবই সিম্পল জিনিস এটাই ম্যাথ এটা তো একদমই সিম্পল 75 বার পূর্ণ কম্পানে কত দূরত্ব অতিক্রম করবে ল্যামডা লাগবে 75 দ্বারা গুণ করে দেব শেষ। তাহলে এখানে তুমি একটু লেখো এ মাধ্যম এই সাইডে তুমি একটু লেখো বি মাধ্যম সুশলাকা অঙ্কন করার দরকার নেই যেহেতু একই সুশলাকা তাহলে এ মাধ্যমে কম্পাঙ্ক যেটা হবে সেটা আগে লিখে ফেলো কম্পাঙ্ক সমান সমান এফ এখানেও কম্পাঙ্ক কত হবে এখানেও কম্পাঙ্ক সমান সমান হবে এফ একটি সুশলাকা তাহলে উভয় মাধ্যমে একটি সুশলাকা যে মাধ্যমে শব্দ হোক কম্পাঙ্ক কি হবে সেম হবে তাহলে কম্পাঙ্ক আমি এফ ধরে নিলাম। এবার এ এবং বি মাধ্যমে সৃষ্ট শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে ওকে ভালো কথা। এ ও বি মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ তাহলে ভি অফ এ মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ দেওয়া আছে হচ্ছে 380 মিটার পার সেকেন্ড এবং বি মাধ্যমে শব্দ তরঙ্গের বেগ ভি অফ ডি ইকুয়াল টু দেওয়া আছে 400 মিটার পার সেকেন্ড ওকে ফাইন। এখন বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার তাহলে ঘটনা কি হইতে পারে তরঙ্গ দৈর্ঘ্য এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যকে ধরে নাও ল্যামডা এ এবং বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যকে ধরে নাও ল্যামডা বি। ঘটনা কি হতে পারে ঘটনা হতে পারে ল্যামডা এ থেকে ল্যামডা বি কে আমি যদি বিয়োগ করি তাইলে পাবো 2 অথবা ল্যামডা বি থেকে যদি আমি ল্যামডা এ কে বিয়োগ করি তাইলে পাবো 2 কারণ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 2 এবং 2 একটা ধনাত্মক সংখ্যা অবশ্যই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে আমরা তো বুঝে করব আমরা একটা করব করে আবার কেটে দেব এই কাজ করব না ফার্স্টেই বুঝতে হবে। বুঝবো কিভাবে দেখো ভিএ এবং ভিবি দেওয়া আছে ভিএ এবং ভিবি এর মধ্যে দেখো তো ভিএ ছোট ভিএ হচ্ছে 380 ভিবি হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। এখন তোমার সূত্র কি ছিল ভি ইকুয়াল টু এফ ল্যামডা ভি এর সাথে ল্যামডার সম্পর্ক কি সমানুপাত অর্থাৎ যার ভি বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডাও বেশি তাহলে এখানে তুমি কি দেখতে পারতেছো না যে বি এর তরঙ্গ দৈর্ঘ্য বেগ বেশি বি এর বেগ হচ্ছে 400 বি মাধ্যমে বেগ 400 তাহলে ল্যামডা বিও বড় হবে এবং এ মাধ্যমের বেগ কম তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তাহলে ল্যামডা এ লেস দেন ল্যামডা বি অর্থাৎ ল্যামডা বি থেকে ল্যামডা এ বাদ দিতে হবে তার মানে এইটা দ্বারা ম্যাথ করা যাবে না করতে হবে এটা দ্বারা ল্যামডা বি মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু 2 এই বিষয়টা যদি শুধু একটু বুঝে যাও তাহলেই তোমার এই ম্যাথগুলোর কাজ শেষ।
ল্যামডা বি মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু 2। এবার তুমি কি জানো, সূত্র তো একটাই, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত, ভি ডিভাইডেড বাই এফ। তাহলে ল্যামডা বি মানে কি, ভি বি ডিভাইডেড বাই এফ মাইনাস ল্যামডা এ মানে কি, ভি এ ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 2। উভয় পক্ষ থেকে 1 বাই এফ তুমি কমন নিয়ে নাও, কমন নিলে কি থাকবে, ভিবি মাইনাস ভি এ ইকুয়াল টু 2। এবার মান বসায় দাও, 1 ডিভাইডেড বাই এফ ইন্টু ভিবি। ভিবি হচ্ছে 400 মাইনাস ভি এ হচ্ছে 380 ইকুয়াল টু 2। এত বা 400 থেকে 380 বাদ দিলে থাকে 20, 20 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 2। এই সাইডে চলে আসো, 20 ডিভাইডেড বাই এফ, তাহলে কি লেখা যায়, 2 ইন্টু এফ ইকুয়াল টু 20। এত বা এফ ইকুয়াল টু তুমি লিখতে পারো 20 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 10 হার্টজ। 20 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 10 হার্টজ, এটাই কম্পাঙ্ক। তাহলে এই যে কম্পাঙ্ক তুমি পেয়ে গেছো, কম্পাঙ্ক সমান 10 হার্টজ। এখন বলছে 75 বার কম্পনে কিউ মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করবে। কিউ মাধ্যম বলছে, পি মাধ্যম বলে নাই। কিউ মাধ্যম, সরি আমি কি লিখছি, 75 বার কম্পনে কিউ হবে না, সরি বি হবে, বি হবে, দুঃখিত। বি মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করবে। 75টা কম্পন মানে কি, 75টা ঢেউ, 75টা ঢেউ দিলে বি মাধ্যমে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য তোমার বের করা লাগবে না। বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য যদি বের করতে চাও, আমি এখানে করে ফেলি, ল্যামডা বি ইকুয়াল টু ভি বি ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু, বি মাধ্যমে শব্দের বেগ কত, 400। বি মাধ্যমে শব্দের বেগ 400 ডিভাইডেড বাই কম্পাঙ্ক মাত্র বের করছো 10 ইকুয়াল টু 40 মিটার। আরে অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্য, 40 মিটার। সূত্র কি, সূত্র হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এফ। তুমি মাত্র কম্পাঙ্ক বের করছো 10 হার্টজ, এবং যেহেতু বি মাধ্যমে বলছে, বি মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে 400, তাহলে 400 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 40 মিটার। এটাই হচ্ছে তোমার গ নাম্বার ম্যাথ। ওকে, এখন তুমি কি পাইছো, বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য পাইছো, 75 বার কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে তুমি, আমি তো ঐকিক নিয়মটা আমার পছন্দ, ঐকিক নিয়মে ফিল করা যায় যে একবার কম্পনে অতিক্রম করে 40 মিটার, অতএব 75 বার কম্পনে অঙ্কন করবে, অতিক্রম করবে 40 গুণন 75। অথবা ডি ইকুয়াল টু এন ল্যামডা বি দ্বারা কইরা ফেলো। এন হচ্ছে 75টা কম্পন দিবে ইনটু ল্যামডা বি হচ্ছে 40, 40 এবং 75 গুণ করলে যা হবে তাই आंसर। 75 ইনটু 40 ইকুয়াল টু 75 এবং 40 গুণ করলে 3000, 3000 মিটার বা 3 কিলোমিটার অতিক্রম করবে। দেখো বুঝো কিনা। বুঝা গেল কি, এই টাইপের ম্যাথ কিন্তু অসংখ্য আসছে। এবার ভি ইকুয়াল টু এফ ল্যামডা সূত্র দিয়ে আরেকটু ভিন্ন কিছু ম্যাথ করা যাক, এবং কিছু তরঙ্গ দৈর্ঘ্য মানে তরঙ্গ দেয়া থাকবে, এই ধরনের কিছু ম্যাথও আজকের ক্লাসে দেখা যাক ইনশাআল্লাহ। চলো পরবর্তী ম্যাথ। ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এই সূত্রের সাহায্যে কিছু অনুপাত নির্ণয় করতে বলে, ওই ধরনের ম্যাথগুলো তোমাদের বেশ প্রবলেম হয়। তো খুবই সুন্দর একটা ম্যাথ, একটু ভালো করে খেয়াল করবা। তিনটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 123, 205 এবং 615 হার্টজ। তিনটি সুরশলাকা মানে ভিন্ন ভিন্ন তিনটি সুরশলাকা। শলাকা তিনটি কোনো নির্দিষ্ট মাধ্যম, দেখা আন্ডারলাইন করে দিছে, কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দ তরঙ্গ তৈরি করে, সেই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বলছে। তার মানে আমি যদি একটু চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে প্রথম সুরশলাকা হচ্ছে এই সুরশলাকা বা টিউনিং ফর্ক F1 ইকুয়াল টু 123 হার্টজ, এটা হচ্ছে প্রথম সুরশলাকার কম্পাঙ্ক। দ্বিতীয় সুরশলাকা চিন্তা করো, এই হচ্ছে একটা দ্বিতীয় সুরশলাকা F2, এটার কম্পাঙ্ক আলাদা 205 হার্টজ। এবং 3 নম্বর সুরশলাকাটা হচ্ছে, এটার কম্পাঙ্ক ধরে নিলাম F3, F3 এর মান দেওয়া আছে 615 হার্টজ। তাহলে তিনটা সুরশলাকা, তিনটার কম্পাঙ্ক দেয়া আছে, এবং শলাকা তিনটি কোনো নির্দিষ্ট মাধ্যমে শব্দ তৈরি করে। নির্দিষ্ট মাধ্যম, তুমি কি জানো, মাধ্যম নির্দিষ্ট হলে বেগ সেম হয়, মানে বাতাসে শব্দ তৈরি করলে বাতাসে কম্পাঙ্ক যাই হোক, তরঙ্গ দৈর্ঘ্য যাই হোক, শব্দের বেগ একই হতে হবে। তাহলে নির্দিষ্ট মাধ্যম বলার সাথে সাথে তুমি যে বিষয়টা জানো সেটা হচ্ছে এই তিনটা শলাকার ক্ষেত্রে বেগ হবে ভি। তিনটা শলাকার ক্ষেত্রে বেগ কত হবে, ভি। তার মানে বেগ ফিক্সড পাইছো, আর কিন্তু কিছু দেওয়া নাই, শুধু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং বলছে বেগ হচ্ছে ভি। তোমাকে বের করতে হবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত।
এখন তুমি ভি ইকুয়াল টু এফ ল্যামডা যে সূত্রটা আছে, এই সূত্র থেকে কি জানো, ল্যামডার মান নির্ভর করে ভি এবং এফ এর উপর, বেগ এবং কম্পাঙ্কের উপর। দুইটার একটা পরিবর্তন হলেই তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। এখানে যদিও বেগ সেম, কিন্তু তিনটা ক্ষেত্রে কি কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন, সুতরাং এই তিনটার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হবে। সো প্রথমটার তরঙ্গ দৈর্ঘ্যকে ধরে নিলাম ল্যামডা 1, দ্বিতীয়টার তরঙ্গ দৈর্ঘ্যকে ধরে নিলাম ল্যামডা 2 এবং তৃতীয়টার তরঙ্গ দৈর্ঘ্যকে ধরে নিলাম ল্যামডা 3। এবার তোমার কাছে অনুপাত চাইছে, তার মানে সহজ কথায় আমি যদি বলি, তোমার কাছে প্রশ্ন হিসাবে চাইছে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 ইস টু ল্যামডা 3 ইকুয়াল টু হোয়াট। এটা হচ্ছে তাদের প্রশ্ন, এটা কি তাদের প্রশ্ন। এখন তুমি প্রথম যন্ত্র যেটা, প্রথম সুশলাকার জন্য যদি তুমি বেগ বের করো, তাহলে বেগ ভি ইকুয়াল টু কত, প্রথম সুশলাকার কম্পাঙ্ক ইনটু প্রথম সুশলাকার তরঙ্গ দৈর্ঘ্য। দ্বিতীয় সুশলাকার জন্য যদি বেগ বের করো, তাহলে ভি ইকুয়াল টু এফ টু ইন্টু ল্যামডা 2। তৃতীয়টার জন্য বেগ বের করলে এফ 3 ইন্টু ল্যামডা 3। অর্থাৎ প্রতি ক্ষেত্রে যেহেতু বেগ সেম, তাহলে তুমি বলতে পারো যে ভি ইকুয়াল টু এফ 1 ল্যামডা 1 সমান এফ 2 ল্যামডা 2 সমান এফ 3 ল্যামডা 3। এখন দেখো, এই লাইনটা চাইলে তুমি সরাসরি লিখতে পারো, এখান থেকে তুমি প্রথম দুইটা অনুপাত নিবা, পরেরটা নিবা। তাহলে দেখো তো, f1 বাই ল্যামডা 1 ইকুয়াল টু f2 ল্যামডা 2, এটা নেওয়া যায়। আবার তুমি এটাও নিতে পারো, f2 ল্যামডা 2 ইকুয়াল টু f3 ল্যামডা 3। এই দুইটাকে ক্যালকুলেশন করব, এখান থেকে পাবো ল্যামডা 1 ল্যামডা 2 এর অনুপাত, এখান থেকে পাবো ল্যামডা 2 এবং ল্যামডা 3 এর অনুপাত। এরপরে এই অনুপাতগুলোকে একত্রিত করলেই হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে কিভাবে করা যায়, এত বা ল্যামডা 1 ল্যামডা 2টা বাম সাইডে চলে আসলে ভাগ হয়ে যাবে, ল্যামডা 2 ইকুয়াল টু f2 ডিভাইডেড বাই f1। এখানেও তাই করো, ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা 3 ইকুয়াল টু f3 ডিভাইডেড বাই f2। এবার একটু মান বসায় দাও, এত বা ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু f2 এর মান হচ্ছে 205, 205 ডিভাইডেড বাই f1 এর মান হচ্ছে 123। এত বা অনুপাতের লব হচ্ছে প্রথম রাশি, হর হচ্ছে অনুপাতের দ্বিতীয় রাশি, তাহলে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 ইকুয়াল টু 205 ইস টু 123। এখানেও তুমি মান বসে একবারে করতে পারো, ল্যামডা 2 ইস টু ল্যামডা 3 ইকুয়াল টু f2 হচ্ছে 615 ইস টু f3 615 ইস টু f2 এর মান হচ্ছে 205। এখন তোমার কাছে অনুপাত তিনটা একসাথে চাইছে, f1 ইস টু f2 ইস টু f3। অনুপাত তিনটা একত্রিত তখনই করতে পারবো যখন দেখো এইখানে অনুপাতের সাধারণ রাশি ল্যামডা 2, এইখানে ল্যামডা 2, এখানে ল্যামডা 2 এর মান 123, এখানে ল্যামডা 2 এর মান 615। যদি এই দুইটাকে আমি মিলাইতে পারি, তাহলে আমি অনুপাত তিনটাকে একসাথে লিখতে পারবো। অর্থাৎ ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 ইকুয়াল টু আছে হচ্ছে 205 ইস টু 123, আর ল্যামডা 2 ইস টু ল্যামডা 3 আছে হচ্ছে ল্যামডা 2 বরাবর ল্যামডা 2টা লিখলাম 615 ইস টু 205। প্রবলেম হচ্ছে উপরে হচ্ছে ল্যামডা 2 এর মান দেখো 123 আর নিচে হচ্ছে 615। এই দুইটাকে যদি না মিলাইতে পারি, তাহলে তো আমি তিনটাকে একেবারে এক লাইনে মিলাইতে পারবো না, লিখতে পারবো না। তাহলে এই দুইটাকে মিলানোর কৌশল কি, গুণ করা, গুণ বা ভাগ করে ব্যালেন্স করা। এখানে আছে 615, দেখো এগুলাকে কিন্তু আমি কাটাকাটি করে ছোট করতে পারতাম। এখন ধরো আমি একদম সবার লাস্টে কাটাকাটি করতে চাই, তুমি ফার্স্টে ক্যালকুলেটরের সাহায্যে কাটাকাটি করবা, ছোট করে ফেলবা, সেটা তোমার ইচ্ছা। এখন আসো, এই যে উপরে 123 আছে, এই 123 কে কিভাবে 615 করা যায় সেটা খেয়াল করো। 123 কে যদি তুমি 5 দ্বারা গুণ করো, তাহলে 615 হয়। 123, তাহলে তুমি কি করবা, বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করে দেখবা, 615 ভাগ 123 যদি লেখো তাহলে হয়ে যায় 5। তার মানে উপরের যে 1 নং সমীকরণ, মানে 1 নং যে অনুপাতটা, এই পুরা অনুপাতটার সাথে যদি আমি 5 গুণ করি, এই পুরা অনুপাতটার সাথে যদি 5 গুণ করি, তাহলে হয়
তাহলে 5 গুণ করলে এখানে 205 এর সাথে 5 গুণ করলে কত হবে? 200 এর সাথে 5 গুণ করলে হয়ে যাবে 1000, আর 5 কে 5 গুণ করলে হবে 25, তার মানে 1025 ইস্টু 123 কে 5 গুণ করলে হয়ে যাবে 615। এখন দেখো এইখানেও ল্যামডা 2 এর মান 615 হয়েছে, এইখানেও ল্যামডা 2 এর মান 615 হয়েছে। সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? অতএব ল্যামডা 1 ইস্টু ল্যামডা 2 ইস্টু ল্যামডা 3 ইকুয়াল টু ল্যামডা 1 এর মান পেয়ে গেছো 1025 ইস্টু ল্যামডা 2 এর মান পাইছো 615 ইস্টু ল্যামডা 3 এর মান কত পাইছো? 205। এখন এত বড় বড় অনুপাত তো সাধারণত আমরা রাখি না। এখন এটাকে কিভাবে ক্যালকুলেশন করা যায়? এটারও সহজ একটা কৌশল আছে। সব থেকে ছোটটা দ্বারা সবগুলাকে ভাগ করার চেষ্টা করবা, দেখবা ভাগ চলে যায়, দেখা যাবে। এখন এখানে সব থেকে ছোট আছে কে? এখানে সব থেকে ছোট আছে 205। 205 দ্বারা যদি 1025 কে তুমি ভাগ করো, 1025 কে 205 দ্বারা ভাগ করলে তুমি কত পাবা? 5 পাবা, কারণ একটু আগেই গুণ করছিলা। ইস্টু 615 কে ভাগ করলে পাবা 3 ইস্টু 205 কে 205 দ্বারা ভাগ করলে পাবা 1। এই হচ্ছে অনুপাত 5:3:1। এইটাই হচ্ছে অ্যান্সার। কথা কি বোঝানো গেল? এখন এটা আরেকটু শর্টকাট টেকনিকে করা যায়। তার আগে এই যে এখানে গুণের বিষয়টা আমি আবার একটু দেখাই। দেখো একটু খেয়াল করো গুণের বিষয়টা, অ্যাকচুয়ালি এগুলা তো তোমাদের পারার কথা। মনে করো এরকম আছে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 ইকুয়াল টু 2:3 আছে, এবং ল্যামডা 2 ইস টু ল্যামডা 3 আছে হচ্ছে তোমার মনে করো যে 4:5 আছে। এখন আমি হচ্ছে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 ইস টু ল্যামডা 3 লিখতে চাই, তখনই লিখতে পারবো যখন এই যে এখানে ল্যামডা 2 এর মান 3 আর এখানে ল্যামডা 2 এর মান 4 এটা মিলে যাবে। তা না হলে আমি তিনটাকে একই অনুপাতে লিখতে পারবো না। তাহলে এইটা মিলানোর কৌশল কি? এই উপরেরটাকে 4 দ্বারা গুণ করো, নিচেরটাকে 3 দ্বারা গুণ করো। উপরেরটাকে যদি 4 দ্বারা গুণ করে দাও, অনুপাতটাকে উপরের অনুপাতকে 4 দ্বারা গুণ করে দিলে কি হবে? উপরের অনুপাতটাকে 4 দ্বারা গুণ করে দিলে দেখো কি হয়। 2 কে 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8 ইস্টু 3 কে 4 দ্বারা গুণ করলে 3 4 12। আর এই যে 2 নং যে অনুপাতটা ছিল এটাকে 3 দ্বারা গুণ করলে 3 4 12 ইস্টু 3 5 15। এখন দেখো এই যে ল্যামডা 2 এর মান মিলে গেছে, তাইলে আমি লিখতে পারবো 8:12:15। তা না হলে আমি তিনটাকে একসাথে অনুপাত আকারে লিখতে পারবো না। ওকে ফাইন, এটা এইভাবে করলেই হয়ে যাবে। যে কোনো দুইটা চাইলে তো আরো সহজ, দুইটা অনুপাত বের করে ফেলবা। কথা হচ্ছে এটাকে আরেকটু সহজে কিভাবে করা যায়। এখন যেহেতু উপরের ক্লাসগুলোতে উঠছো, তাহলে তো মনে হতেই পারে যে আরেকটু সহজভাবে কিভাবে করব। ওকে ফাইন, দেখো তুমি কি জানো ল্যামডা ইকুয়াল টু v/f। এখন তোমার কাছে চাইছে হচ্ছে ল্যামডা 1 ইস টু ল্যামডা 2 ইস টু ল্যামডা 3, এটা তোমার কাছে চাইছে ইকুয়াল টু প্রত্যেকটার ক্ষেত্রে v সেম, তাহলে ল্যামডা 1 এর জন্য হচ্ছে v ডিভাইডেড বাই f1, ল্যামডা 2 এর জন্য হচ্ছে v ডিভাইডেড বাই f2 এবং ল্যামডা 3 এর জন্য হচ্ছে v ডিভাইডেড বাই f3। এখন অনুপাতের প্রত্যেকটা রাশি থেকে সেম জিনিস যদি কাটাকাটি করা যায়, উভয় পক্ষ থেকে তুমি যদি v কেটে দাও, কোনো সমস্যা আছে? 1 ডিভাইডেড বাই f1 ইস টু 1 ডিভাইডেড বাই f2 ইস টু 1 ডিভাইডেড বাই f3। এবার তুমি মান বসাই দাও। 123 হচ্ছে f1 এর মান ইস টু 1 ডিভাইডেড বাই 205 হচ্ছে f2 এর মান ইস টু 1 ডিভাইডেড বাই f3 এর মান হচ্ছে 615। এইটাই কিন্তু আলটিমেটলি অ্যান্সার, এটাই কিন্তু অনুপাত বের হয়ে গেছে, এখানেই অ্যান্সার শেষ। কিন্তু আমরা অনুপাতকে আরেকটু সুন্দর করে সাজানোর চেষ্টা করি। যখন অনুপাতটা সরল অনুপাত ছিল তখন ছোট সংখ্যাটা দ্বারা সবগুলাকে ভাগ করছি। এখন দেখো এটা ভগ্নাংশ আকারে আছে, এখন যদি ছোট সংখ্যা দ্বারা সবগুলাকে ভাগ করে এটা আরো ভগ্নাংশ হবে। তাহলে এই সব ক্ষেত্রে কি করতে হয়? বড় সংখ্যাটা সবার সাথে গুণ করতে হয়। এই গুণটা তুমি করে দেখাইতে পারো, আর যদি গুণটা না করে সরাসরি অ্যান্সার লেখো তাইলেও কোনো সমস্যা নাই। 205 ইন্টু 615, বড় সংখ্যা 615, তাই 615 দ্বারা অনুপাতের তিনটা রাশিকেই তুমি গুণ করবা। গুণ করলে দেখবে এটা সরল হয়ে গেছে। 123 দ্বারা 615 কে ভাগ করো, ভাগ করলে 5 হয় ইস্টু 123 দ্বারা 615 কে ভাগ করলে 5, 205 দ্বারা 615 কে ভাগ করলে হয় 3 ইস্টু 615 এবং 615 কাটলে 1। তাহলে এই যে এইটাও হচ্ছে অ্যান্সার। তাহলে এই ম্যাথটা চাইলে তুমি ফার্স্টে যেভাবে করাইছো ওইভাবেও করতে পারো, অথবা এই শর্টকাট পদ্ধতিতেও করে ফেলতে পারো। কথা বোঝাইতে পারছি?
সো ভি ইকুয়াল টু এফ ল্যামডার আরো ম্যাথ আছে, আমরা এবার কিছু তরঙ্গ অঙ্কন করব, সেটা অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, এবং ওইখান থেকেও বেশ কিছু সৃজনশীল এই ক্লাসটাতেই দেখবে ইনশাআল্লাহ। দেখো, তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড একটা সিকিউ প্রশ্নতে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। প্রথম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এ থেকে বি তে যায়, দ্বিতীয় তরঙ্গ হচ্ছে সি থেকে ডি তে যায়। সামান্য কিছু তথ্য দেওয়া আছে। কি কি তথ্য? প্রথম তরঙ্গটি এ থেকে বি তে যেতে এবং দ্বিতীয় তরঙ্গটি সি থেকে ডি তে যেতে যথাক্রমে 0.05 সেকেন্ড ও 0.08 সেকেন্ড সময় লাগে। প্রথম তরঙ্গটির বেগও দেওয়া আছে। এই যে প্রথম তরঙ্গ, এই প্রথম তরঙ্গটির বেগ ভি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। তোমাকে বের করতে বলছে প্রথম তরঙ্গ 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এবং তরঙ্গদয়ের কম্পাঙ্কের তুলনা। খুবই সিম্পল, তুমি যদি কনসেপ্ট বুঝো, খুবই সিম্পল। দেখো, তুমি কি জানো শব্দ সমবেগে যায়? শব্দ যদি সমবেগে যায় তাহলে এস ইকুয়াল টু ভিটি। প্রথম তরঙ্গের 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চাইছে। 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, প্রথম তরঙ্গের বেগ কত? 300 ইন্টু 10 সেকেন্ড অতিক্রম করবে কত? প্রথম তরঙ্গের বেগ 300 ইন্টু 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মিটার, তাহলে 3000 মিটার। 3000 মিটার মানে কি জানো তুমি? 3 কিলোমিটার। তাহলে দেখো, এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার হয়ে গেল। আর ঘ নাম্বারের অ্যান্সারটা এটা আরো সহজ। তরঙ্গদের কম্পাঙ্ক তুলনা করো। কম্পাঙ্ক, দ্বিতীয় তরঙ্গের বেগ কিন্তু বলে নাই, দ্বিতীয় তরঙ্গের বেগ বলে নাই, কিন্তু কম্পাঙ্ক বের করতে হবে। যেহেতু প্রথম তরঙ্গটা দেখো এই যে এরকম এ হতে বিতে গেছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? পর্যায়কালটি। একটা বেগ যেহেতু বলে নাই, তাহলে কম্পাঙ্ক বের করার সিস্টেম হচ্ছে দুইটা, এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি। তুমি যদি পর্যায়কাল জানো তাহলে তুমি কম্পাঙ্ক বের করতে পারো, অথবা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, এখান থেকেও এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডার মাধ্যমেও তুমি কম্পাঙ্ক বের করতে পারো। এখন ভি ডিভাইডেড বাই ল্যামডা, ভি মানে বেগ থাকতে হবে এবং ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য থাকতে হবে। দুইটা তরঙ্গ দিছে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড কোনো কথা বলে নাই, কিন্তু সময় রিলেটেড কথা বলছে। তাহলে কি আমার প্রথম সূত্রের মাধ্যমে অ্যান্সারটা আনা লাগবে না? কথা কি বোঝানো গেল? এইবার দেখো, এই যে পর্যায়কাল এ থেকে বিতে যেতে একটা তরঙ্গ বা একটা ঢেউ কমপ্লিট করছে। একটা ঢেউ মানে পর্যায়কালটি, কারণ আমরা কি জানি? একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কালটি, এবং টি সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে এখানে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে টি সময় নিছে। একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে কত সময় নিছে? টি সময় নিছে। তাহলে টি ইকুয়াল টু 0.05 সেকেন্ড। অতএব প্রথম বস্তুটার কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি এর মান 0.05 ইকুয়াল টু 0.05 ইকুয়াল টু, তাহলে 1 কে ভাগ করো, 1 ভাগ 0.05 ইকুয়াল টু 20। তাহলে দেখো এইটার কম্পাঙ্ক পেয়ে গেছো 20 হার্জ। ম্যাথই করা লাগতেছে না। দ্বিতীয়টা দেখো, সি থেকে ডি তে যেতে দুইটা স্পন্দন দিচ্ছে। তাহলে সি থেকে ডি তে যেতে দুইটা স্পন্দন মানে দুইটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। একটা স্পন্দনে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য। এই পর্যন্ত যেতে যে সময় লাগবে তাকে বলা হচ্ছে পর্যায়কাল টি। তাহলে এই পর্যন্ত যেতে পর্যায়কাল টি লাগবে। পরের স্পন্দনে আরো একটা ঢেউয়ের সমান গেছে, তার মানে এটাও একটা পর্যায়কাল টি। তার মানে দুইটা ঢেউ, দুইটা তরঙ্গ মানে দুইটা পর্যায়কাল। একটা পর্যায়কালে একটা ল্যামডা দূরত্ব অতিক্রম করে। এখানে ল্যামডা আছে দুইটা, তাহলে দুইটা পর্যায়কালে দুইটা ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে 2t, দুইটা পর্যায়কালের সময় হচ্ছে 0.08 সেকেন্ড, মানে দুইটা ঢেউ দিতে সময় লাগে 0.08 সেকেন্ড। এতবা এইখান থেকে তুমি টি এর মান বের করো, 0.08 ডিভাইডেড বাই 2 সেকেন্ড কত পাবা? 0.04 সেকেন্ড পাবা। অবশ্যই 0.04 সেকেন্ড পাবা। 0.04 সেকেন্ড, 0.08 ভাগ 2, 0.04 সেকেন্ড। টি এর মান পাইছো, অতএব কম্পাঙ্ক এফ ইকুয়াল টু বের করে ফেলো 1 ডিভাইডেড বাই 0.04, তাহলে হচ্ছে 1 ভাগ অ্যানসার ইকুয়াল টু 25 হার্জ। তাহলে প্রথমটার কম্পাঙ্ক পাইছো 20 হার্জ, পরেরটার কম্পাঙ্ক পাইছো 25 হার্জ। এখন তোমাকে বলছে
তরঙ্গদৈর্ঘ্যের কম্পাঙ্ক তুলনা করো, যদি পার্থক্য বের করতে বলতো বিয়োগ করে ফেলতা। তরঙ্গদৈর্ঘ্যের কম্পাঙ্ক তুলনা করতে বলছে, তাহলে এইটা প্রথম তরঙ্গের কম্পাঙ্ক, এটাকে f1 ধরো, এটা দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক, এটাকে f2 ধরো, অথবা এটাকে f অফ ab f অফ cd ধরতে পারো, কিন্তু এটা ঝামেলা হয়, f1 f2 ধরে ফেলো। অতএব তুলনা মানে কি, f1 বা দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা ভাগ করে দাও, f2 ডিভাইডেড বাই f1 ইকুয়াল টু 25 ডিভাইডেড বাই 20। তাহলে 25 কে যদি তুমি 20 দ্বারা ভাগ করে দাও 1.25 ইকুয়াল টু 1.25, এটাই হচ্ছে তুলনা। তার মানে এইভাবে লেখা যায় f2 ইকুয়াল টু 1.25 ইনটু f1, দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক প্রথম তরঙ্গের কম্পাঙ্ক থেকে 1.25 গুণ বেশি। দ্বিতীয় তরঙ্গের কম্পাঙ্ক প্রথম তরঙ্গের কম্পাঙ্ক থেকে 1.25 গুণ বেশি। দেখো খুবই সিম্পল জিনিস দেয়া আছে, যেখানে v ইকুয়াল টু f ল্যাম্বডা সূত্রই লাগে না, শুধুমাত্র 1/t এর মাধ্যমে ম্যাথটা করে শেষ করা যায়। তরঙ্গদৈর্ঘ্যের কম্পাঙ্ক তুলনা করো, টাইম দেওয়া আছে পর্যায়কাল, পর্যায়কালের এই কনসেপ্টটা মনে রাখতে হবে। ফার্স্টের ক্লাসে অনেক বলছি, একটা স্পন্দন মানে উপরে যাবে আবার নিচে ফেরত আসবে, একে বলা হয় পূর্ণ স্পন্দন। একে কি বলা হয়, পূর্ণ স্পন্দন বা কাঁপাকাঁপি। একটা বার এমনি কাঁপবে, একটা কাঁপুনি, একটা কাঁপুনিতে যে সময় লাগবে তাকে বলা হয় পর্যায়কাল, এবং ওই সময়ে যে দূরত্বটা অতিক্রম করবে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য মানে একটা ল্যাম্ডা, এখানে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য মানে দুইটা ল্যাম্ডা, এখান থেকে এই পর্যন্ত একটা ল্যাম্ডা, এখান থেকে এই পর্যন্ত একটা ল্যাম্ডা। একটা ল্যাম্ডা যায় হচ্ছে টি সেকেন্ডে, তাহলে দুইটা ল্যাম্ডা যাবে হচ্ছে টি প্লাস টি, মানে 2 টু সেকেন্ডে দুইটা ল্যাম্ডা যাবে। এবার 2 টু সেকেন্ড মানে 2 টি সেকেন্ড মানে 0.08, ওইখান থেকে তুমি একটা পর্যায়কাল এর সময় বের করে ফেললা, কারণ কম্পাঙ্ক f ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পর্যায়কাল। বোঝা গেল? সো আরো একটা দেখা যাক। দেখো কোশ্চেন, একটা চিত্র দেয়া আছে, চিত্রতে তরঙ্গ দেয়া আছে এবং তরঙ্গের একটা নির্দিষ্ট দূরত্বের দৈর্ঘ্য দেওয়া আছে। পানিতে শব্দের বেগ বলছে, লোহায় শব্দের বেগ বলছে। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ দেয়া আছে হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। এই বেগটা এই চিত্রের জন্য প্রযোজ্য, এই চিত্রতে যে তরঙ্গটা দেয়া আছে এই তরঙ্গের জন্য প্রযোজ্য। এখন তাপের সাথে শব্দের বেগের সম্পর্ক কি? শব্দের বেগ হচ্ছে তাপের বর্গমূলের সমানুপাতিক। নেক্সট ক্লাসটাতে আমি যখন শব্দের প্রতিফলন পড়াবো, প্রতিফলনের কনসেপ্ট যখন পড়াবো, তখন এটা তোমার অনেক গুরুত্বপূর্ণ হিসাবে একটা টপিক হিসাবে আলোচনা করতে হবে। তাই এই ক্লাসে আর এটা নিয়ে আলোচনা করব না, শুধু এই ম্যাথটার দিকেই ফোকাস করবো আমরা। প্রশ্ন করা যাক, বলছে উদ্দীপকের তরঙ্গের সমান কম্পাঙ্ক বিশিষ্ট, এই যে একটা ওয়ার্ড পাইছো, উদ্দীপকের যে তরঙ্গ আছে এই তরঙ্গের কম্পাঙ্ক বের করতে হবে। এই কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গ পানি এবং লোহায় সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে কিনা। তার মানে কম্পাঙ্ক পাবো হচ্ছে উদ্দীপক থেকে কম্পাঙ্ক পাবো। এই কম্পাঙ্ক যদি পাই তাহলে পানিতে বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক f এইখান থেকে নিয়ে যাব। লোহায় বেগ দেওয়া আছে, লোহায় কম্পাঙ্ক f এইখান থেকে নিয়ে যাব। তাহলে বেগ এবং কম্পাঙ্ক যদি পাই তাহলে পানি এবং লোহাতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে পারবো। পরে দেখবো দুইটা ল্যামডা সমান কিনা। এই হচ্ছে ম্যাথ। এখন পরের অংশ তো কোনো বিষয় না, ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ হয়ে যাবে, সমস্যা নেই। সামনের অংশতে দেখো কম্পাঙ্ক নির্ণয় করব। এই যে যে উদ্দীপকের চিত্র দেয়া আছে এই চিত্রের কম্পাঙ্ক নির্ণয় করব। এখন সূত্র তো তুমি জানো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। সূত্র কি জানো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। কম্পাঙ্ক আরেকটা ভাবে বের করা যায়, লাস্ট ম্যাথটাতে করলাম 1 ডিভাইডেড বাই টি পর্যায়কালের মাধ্যমে। এখানে যে তরঙ্গ দেওয়া আছে কোনোভাবে এই তরঙ্গের সময় বা অতিক্রান্ত দূরত্বের যে সময় এই ধরনের কোন টপিক বলছে, বলে নাই, এখানে সময় রিলেটেড কিছু বলে নাই। তাইলে f ইকুয়াল টু 1/t এই সূত্রের মাধ্যমে করা যাবে না, আমরা করব v ইকুয়াল টু f বাই ল্যামডা সূত্রের মাধ্যমে। এখন এখান থেকে কম্পাঙ্ক বের করলে এত, বা f ইকুয়াল টু v ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু v এর মান সরাসরি বলছে 350 মিটার পার সেকেন্ড, বসাইলাম 350, কিন্তু প্রবলেম হচ্ছে ল্যামডার মান। v ইকুয়াল টু 350 আমার সমস্যা ছিল না, মিটার পার সেকেন্ড বসাই দিছি। ল্যামডা হচ্ছে সমস্যা। কিভাবে সমস্যা দেখো, ল্যামডার ঘটনা হচ্ছে
এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ল্যামডা, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরো একটা ল্যামডা। আমি যদি পয়েন্ট গুলাকে নাম দিই, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি পর্যন্ত, সি থেকে ডি পর্যন্ত। কিন্তু আমাকে যে দৈর্ঘ্য দেওয়া আছে এই দৈর্ঘ্য কিন্তু ডি পর্যন্ত দেওয়া নাই, তার মানে এখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে তিনটা, টোটাল তরঙ্গ দৈর্ঘ্য আছে তিনটা, তিনটা ঢেউ এখানে সম্পূর্ণ অবস্থায় আছে, কিন্তু দূরত্ব দেয়া আছে হচ্ছে দুইটা এবং আরেকটা অর্ধেক। তাহলে এই সি থেকে এই অংশটুকুর দূরত্ব কত হবে? ল্যামডা বাই টু। তুমি জানো যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা, অর্ধেক হচ্ছে ল্যামডা বাই টু, আর 4/1 যদি হিসাব করো এটা হচ্ছে কোয়ার্টার, ল্যামডা বাই 4। এর থেকে ছোট ভাগে আর দেয় না, সাধারণত এর মধ্যেই থাকে। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? তুমি এইভাবে গুনতে পারো, একটা ল্যামডা, দুইটা ল্যামডা, দুইটা ল্যামডার পরে আরো অর্ধেক ল্যামডা। তার মানে কথাটাকে 2-3 ভাবে বলা যায়। দেখো, 2.5 ল্যামডা ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এটাও বলা যায়, এখান থেকে তুমি ল্যামডার মান বের করে আনলা 50 ডিভাইডেড বাই 2.5 সেন্টিমিটার। বুঝো, এই টাইপের গুলো কিন্তু আগে করায় নাই, ল্যামডা কিন্তু বের হয়ে গেছে। আবার অনেকেই কি করবে, যেহেতু এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা বাই টু, এইখান থেকে এই পর্যন্ত ল্যামডা বাই টু, তাইলে এইভাবে একটা করে ঢেউ হিসাব করতে সুবিধা, অর্ধেক করে। তাইলে দেখো এইখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তার মানে 5 ল্যামডা বাই টু আছে। 5 ল্যামডা বাই টু ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এভাবেও তোমাদের বইয়ে গাইডে সলভ করা আছে। একটা তরঙ্গ আর এটা মানে ল্যামডা বাই টু, অর্ধেক অর্ধেক, একটা তরঙ্গ শীর্ষ আর একটা পাদ, দুইটা মিলে একটা পূর্ণ তরঙ্গ, তারা অর্ধেক অর্ধেক বের করছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। যখন শব্দ তরঙ্গ থাকে, শব্দ তরঙ্গের ক্ষেত্রে এইভাবে থাকবে, তখন এই যে দেখো, একটা সংকুচন আর একটা প্রসারণ মিলে একটা ল্যামডা, আর এইখানে আছে আরো ল্যামডা বাই টু। সো তুমি এইভাবে করতে পারো, ল্যামডা প্লাস ল্যামডা বাই টু এইভাবেও লিখতে পারো, অথবা 1.5 ল্যামডা এইভাবেও সরাসরি গুণে তুমি লিখতে পারো, তোমার ইচ্ছা। তাইলে এটা তো সরাসরি গুণে একটা প্রসেস গেল। আবার 5 ল্যামডা বাই টু ইকুয়াল টু 50 সেন্টিমিটার এইটাও লিখতে পারো। তুমি যদি আরো ডিটেলসে যেতে চাও, যে আমি আরো ডিটেলসে যাব, তাহলে এইভাবে হিসাব করবা, এ থেকে বি একটা ল্যামডা, বি থেকে সি আরো একটা ল্যামডা, সি থেকে ডি পর্যন্ত যায় না, এই পর্যন্ত অর্ধেক দূরত্ব গেছে, তাহলে আরেকটা ল্যামডা বাই টু ইকুয়াল টু, এই টোটাল দূরত্ব দেয়া আছে 50 সেন্টিমিটার। তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। এটাকে যদি ক্যালকুলেশন করো, তাহলে 2 ল্যামডা প্লাস ল্যামডা বাই টু ইকুয়াল টু 50 সেন্টিমিটার। এখন এটাকে লসাগু করলে এইখান থেকেও ল্যামডার মান যা পাবা, এইখান থেকেও ল্যামডার মান তাই পাবা, এইখান থেকেও ল্যামডার মান তাই পাবা। এই টোটাল তিনটা প্রসেসে তোমাদের ল্যামডা শিখাবে যে কোনো টিচার, হয় এটা বলবে, না হয় এটা বলবে, না হয় এটা বলবে, আর নাহলে তিনটাই বলবে। এবার তোমার যেটা পছন্দ তুমি ওই অনুযায়ী করবা, হয় ল্যামডা বাই টু আকারে নিবা, পরে দেখবা কয়টা তরঙ্গ শীর্ষ কয়টা তরঙ্গ পাদ আছে এইভাবে বের করবা, আর নাহলে এইভাবে গুনবা যে একটা তরঙ্গ, দুইটা তরঙ্গ, আরো হাফ তরঙ্গ, এইভাবেও লিখতে পারো। আর না হলে সরাসরি লিখতে পারো যে একটা, দুইটা, আরো অর্ধেক, তার মানে 2.5 ল্যামডা ইকুয়াল টু 50 সেন্টিমিটার। একদমই তোমার ব্যক্তিগত ইচ্ছা, ডিটেলসে বলে দিলাম। কথা কি ক্লিয়ার, বুঝাইতে পারছি? ওকে, এখন আসো আমরা আমাদের ম্যাথটাতে যাই। এইভাবে তুমি জাস্ট তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলবা। তাহলে ইকুয়াল টু 50 কে যদি 2.5 দ্বারা ভাগ করো তাহলে আসবে কত? 50 ভাগ 2.5 ইকুয়াল টু 20। তাহলে এইখানে পাবা হচ্ছে 20 সেন্টিমিটার, কিন্তু তুমি জানো মিটারে নিতে হয়। 20 কে 100 দ্বারা ভাগ করলে 0.2 মিটার পাইছো তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যটা 0.2 এইখানে বসাইতে হবে। তাহলে 350 কে যদি তুমি 0.2 দ্বারা ভাগ করো, 350 ভাগ 0.2, তাইলে পাবা 1750 হার্জ। এই হচ্ছে আমার উদ্দীপকের যে তরঙ্গটা দেয়া আছে সেই তরঙ্গের কম্পাঙ্ক, উদ্দীপকের তরঙ্গের কম্পাঙ্ক। এইবার এইবার এই ম্যাথ, এই অংশটুকু তুমি আগে করে নিতে পারো অথবা সাইডে করতে পারো, ইচ্ছা। কিন্তু এটা কিন্তু ম্যাথের অংশ, ম্যাথে থাকতে হবে যে তুমি তরঙ্গের দৈর্ঘ্য বের করে আনছো।
ওইখান থেকে তুমি কম্পাঙ্ক বের করছো। এইবার পানি এবং লোহায় সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হবে কিনা, তার মানে পানিতে শব্দের বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করব। তাহলে তুমি সূত্র জানো ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে আমি সরাসরি যদি লিখি ল্যামডা ডব্লিউ ইকুয়াল টু ভি ডব্লিউ ডিভাইডেড বাই এফ, তাহলে কোনো সমস্যা আছে? এত বা ল্যামডা ডব্লিউ ইকুয়াল টু ভি ডব্লিউ, পানিতে শব্দের বেগ কত দেখো তো, বলাই আছে 1474 ডিভাইডেড বাই কম্পাঙ্ক তুমি কত পাইছো 1750, 1750 মিটার ইকুয়াল টু, তাহলে দেখি পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কত হয় 1474 হ্যাঁ ভাগ হচ্ছে 1750 ইকুয়াল টু 0.8422, 0.8422 মিটার হচ্ছে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য। এইবার একটু লোহার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্যটা বের করা যাক। তাহলে ল্যামডা আই, আই মানে হচ্ছে আয়রন অথবা এফই দিতে পারো তোমাদের ইচ্ছা। ল্যামডা আই ইকুয়াল টু ভি আই ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু ভি আই হচ্ছে 5130 ডিভাইডেড বাই 1750 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু, তাহলে এখন একটু ভাগ করি 5130 5130 ভাগ হচ্ছে 1750 ইকুয়াল টু 2.93। তাহলে সরি এটার একক হচ্ছে শুধু মিটার। তাহলে এখন তুমি বলো পানিতে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য এবং লোহায় শব্দ তরঙ্গের দৈর্ঘ্য কি সেম হবে? সেম হবে না। তাহলে কি লিখবা? অতএব ল্যামডা ডব্লিউ নট ইকুয়াল ল্যামডা আই, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝাইতে পারছি? দেখো খুবই চমৎকার একটা ম্যাথ, প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো উদ্দীপকটা পড়ো। একটি উৎসের সৃষ্ট শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 86 হার্জ। একটি উৎস উহা পানিতে ও বায়ুতে ভিন্ন বেগের সৃষ্টি করে, এটাই তো স্বাভাবিক, পানিতে এবং বায়ুতে ভিন্ন বেগ সৃষ্টি করবে। পানিতে বেগ দেওয়া আছে 1450 মিটার পার সেকেন্ড, আর বায়ুতে একটা কম্পনের চিত্র দিছে, বাতাসে ঠিক এইভাবে কম্পিত হবে, সংকুচন এবং প্রসারণের মাধ্যমে কম্পিত হবে। পানিতে উল্লেখিত তরঙ্গের পর্যায়কাল বের করতে বলছে এবং উল্লেখিত মাধ্যমদ্বয়ে উক্ত শব্দ তরঙ্গের বেগ ভিন্ন হবার কারণ গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। আবার প্রশ্নটা আমার সাথে এবার একটু বুঝা পড়ি। একটি উৎস যেহেতু বলছে, তাহলে কম্পাঙ্ক এফ এবং এই কম্পাঙ্ক দেওয়া আছে 86 হার্জ। তাহলে দেখো যেটা পাচ্ছি একটু লিখতে থাকি, এফ ইকুয়াল টু 86 হার্জ, এটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। পানিতে এবং বায়ুতে বেগের সৃষ্টি করে ভিন্ন ভিন্ন, এই যে ভিন্ন কথাটা বলছে এটাই স্বাভাবিক, মাধ্যম চেঞ্জ হবে বেগ চেঞ্জ হবে। পানিতে বেগ দেওয়া আছে 1450 মিটার পার সেকেন্ড, খুবই ভালো কথা। আর বায়ুতে হচ্ছে কম্পনের চিত্র দেয়া আছে। বাস এবার কোশ্চেন করি এবং উদ্দীপক থেকে একটা একটা দেখো। পানিতে উল্লেখিত তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো। তাহলে গ নাম্বার অ্যাকচুয়ালি খুবই সহজ জিনিস। পানিতে উল্লেখিত তরঙ্গের পর্যায়কাল টি ইকুয়াল টু 1/f, কম্পাঙ্ক f ইকুয়াল টু যদি 1/t হয় তাহলে পর্যায়কাল t ইকুয়াল টু 1/f। এখন আমাদের এখানে শব্দের কথা বলছে একটা শব্দ যার কম্পাঙ্ক 86 হার্জ। এই শব্দটা পানিতে একটা বেগ হবে, বাতাসে ভিন্ন বেগ হবে, কিন্তু কম্পাঙ্ক আমি জানি বাতাসে যাক বা পানিতে যাক কম্পাঙ্ক সেম। ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র যদি সেম হয় কম্পাঙ্ক সেম হবে। তাহলে এখানে কম্পাঙ্ক হচ্ছে 86, তাহলে 1/86, এই হচ্ছে তোমার পর্যায়কাল। তাহলে পর্যায়কালটা কত বের হবে, এটাকে ভাগ করলে 0.01162 সেকেন্ড। এটা তোমরা ক্যালকুলেটরে করে নিও। এই হচ্ছে গ নাম্বারের অ্যান্সার শেষ। সো গ নাম্বার নিয়ে আর মাথা ঘামানো না। কথা হচ্ছে উল্লেখিত মাধ্যমদ্বয়ে উক্ত শব্দ তরঙ্গের বেগ ভিন্ন হবার কারণ ব্যাখ্যা করো। বেগ ভিন্ন হবার কারণ,
এখন মাধ্যম ভিন্ন হলে বেগ ভিন্ন হয়, এটাই স্বাভাবিক। কারণ ব্যাখ্যা করতে বলছে, কারণ ব্যাখ্যাতে আসো। সূত্র কি? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখন কি, এফ হচ্ছে কনস্ট্যান্ট। এফ কনস্ট্যান্ট কেন? কারণ দুইটার ক্ষেত্রে এফ এর মান হচ্ছে 86, যেটা ধ্রুবক সংখ্যা, ফিক্সড। এখন আমি জানি শব্দের বেগ নির্ভর করে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের উপর। কম্পাঙ্ক যেহেতু ফিক্সড 86, কম্পাঙ্ক চেঞ্জ হবে না, সেটা বাতাসের ক্ষেত্রেও চেঞ্জ হবে না, পানির ক্ষেত্রেও চেঞ্জ হবে না, যেহেতু যন্ত্র একই। তাহলে চেঞ্জ হবে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যদি কম বেশি হয়, শব্দের বেগ কম বেশি হবে। এখন আমার দায়িত্ব হচ্ছে বাতাসে শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য বের করা এবং পানিতে শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য বের করা। সো আমি এইখানে হিসাব করব বাতাসে, আর এইখানে হিসাব করব পানিতে। তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ভি ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা ডব্লিউ। অথবা আমি যদি ল্যামডা ডব্লিউ এর মান বের করতে চাই, তাহলে ভি ডব্লিউ বাই এফ ইকুয়াল টু পানিতে শব্দের বেগ দেখো স্পষ্ট দেওয়া আছে 1450 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই কম্পাঙ্ক তো আমি পেয়ে আছি আগে থেকে 86 ইকুয়াল টু, তাহলে পানিতে তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু পেয়ে গেছি 1450 ভাগ হচ্ছে 86 ইকুয়াল টু 16.86 16.86 মিটার। এটা হচ্ছে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা ডব্লিউ। এখন আমাকে বের করতে হবে বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা এ ইকুয়াল টু ভি এ ডিভাইডেড বাই কম্পাঙ্ক এফ। এখন বাতাসে শব্দের বেগ কি কোথাও দেওয়া আছে? দেখো তো বাতাসে শব্দের বেগ কোথাও দেওয়া নাই। ওকে, ভালো কথা, বাতাসে শব্দের বেগ দেওয়া নাই। কম্পাঙ্ক দেওয়া ছিল, কম্পাঙ্ক 86 হার্টজ, কিন্তু আমাকে বের করতে হবে তরঙ্গ। বাতাসে শব্দের বেগ দেওয়া নাই, কিন্তু দেখো তো বলছে বায়ুতে ইহার কম্পনের চিত্র, বাতাসে কম্পনের চিত্র দেয়া আছে। এখন তুমি বলো প্রসারণ, সংকোচন, প্রসারণ। একটা প্রসারণ এবং একটা সংকোচন মিলে যদি একটা ল্যামডা হয়, তাহলে এই পর্যন্ত একটা ল্যামডা, আর এই পর্যন্ত হচ্ছে ল্যামডা বাই 2 দূরত্ব। তাইলে এইখানে টোটাল কতটুকু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে? এইখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 ইকুয়াল টু টোটাল দূরত্ব কত? 6 মিটার। তুমি একবারে সরাসরি করলে এখানে বলতে পারতা একটা ল্যামডা আরো 0.5 ল্যামডা, দ্যাট মিন্স 1.5 ল্যামডা, এইভাবেও বলতে পারতা, যেটা লাস্ট ম্যাথটাতে আমি বুঝাইলাম। তাহলে এটাকে আবার এইভাবে বলতে পারতা একটা সংকোচন, একটা প্রসারণ, একটা সংকোচন, তার মানে কি ল্যামডা বাই 2 ইনটু 3, তার মানে 3 ল্যামডা বাই 2। দেখো এটাকে লসাগু করলে তাই পাবা, এখানে পাবা 2 ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়াল টু 6, এখানে মিটার লেখার দরকার নাই। তাহলে দেখো কত পাচ্ছ? 2 ল্যামডা আর ল্যামডাতে হচ্ছে 3 ল্যামডা ইকুয়াল টু ক্রস গুণ করো, 6 দুগুণে 12, এতবা ল্যামডা ইকুয়াল টু 4। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? মিটার দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো এটা কোন মাধ্যম? বাতাস মাধ্যম না? এটা বাতাস মাধ্যম। তাহলে আমি বাতাস মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু আমাকে তরঙ্গ দেয়া আছে, তাহলে বাতাস মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমার এই যে সূত্রটা আছে, এই সূত্র প্রয়োজন পড়তেছে না, কারণ বাতাসে শব্দের বেগ দেওয়া নাই, কম্পাঙ্ক যদিও দেওয়া আছে, এটা লাগতেছে না। আমি এমনিতেই দেখো পেয়ে যাচ্ছি কিভাবে? 1.5 ল্যামডা ইকুয়াল টু 6 মিটার, তাইলে ল্যামডা ইকুয়াল টু 4 মিটার। তাহলে বাতাসে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 4 মিটার এবং পানিতে তরঙ্গ দৈর্ঘ্য 16.6 মিটার। এখন দেখো ল্যামডা এ মানে বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য লেস দেন ল্যামডা ডব্লিউ পানিতে তরঙ্গ দৈর্ঘ্য। এখন ভি ইকুয়াল টু এফ ল্যামডার যে সূত্রটা, ভি ইকুয়াল টু এফ ল্যামডার সূত্র হতে তুমি কি জানো? ভি সমানুপাতিক ল্যামডা, অর্থাৎ ল্যামডা যত বড় হবে বেগ তত বেশি হবে। এখন দেখো তো এইখানে যেহেতু ল্যামডা ডব্লিউ বেশি, তাহলে ভি ডব্লিউ কি হয়? গ্রেটার দেন হয় হচ্ছে ল্যামডা ভি এ। অর্থাৎ পানিতে শব্দের বেগ বাতাসে শব্দের বেগের থেকে বেশি হবে। এই হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। যে কথাগুলো বললাম তুমি একটু ম্যাথ করবা, এই পর্যন্ত করবা, করে বলবা যেহেতু কম্পাঙ্ক সেম, আমরা এই সূত্র থেকে জানি ভি সমানুপাতিক ল্যামডা,
অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার বেগ বেশি হয়, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তার বেগ কম হয়। এখানে দেখতে পারতেছি বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য পানির তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কম, বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য পানির তরঙ্গ দৈর্ঘ্যের থেকে কম, অতএব বাতাসে শব্দের বেগ পানিতে শব্দের বেগের থেকে কম হবে, কথা শেষ। এই যে এটা লেখার দরকার নেই, এখান থেকে লিখে দিবা। কেন? গাণিতিক ব্যাখ্যাটা এইভাবে বলে দেবা। লাস্টে একটু এই ধরনের বলতে পারো যে ওই যে গ্যাসের তুলনায় পানির কণাগুলো কাছাকাছি থাকে, এই জন্য তাদের মধ্যে স্পন্দন বেশি হয়, শব্দ বেশি বেগে সঞ্চালিত হতে পারে। এভাবে যদি তুমি ব্যাখ্যা দিয়ে দাও তাহলে দেখবে ইনশাল্লাহ এই ধরনের ম্যাথ হয়ে গেছে। বুঝাইতে পারছি? উল্লেখিত মাধ্যম দ্বয়ে শব্দ তরঙ্গের বেগ ভিন্ন। দুইটা মাধ্যম, বাতাস মাধ্যম, পানি মাধ্যম। পানি মাধ্যমের বেগ দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করছি। বাতাস মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের করছি। যেহেতু দুইটারই কম্পাঙ্ক সেম, সুতরাং বেগ নির্ভর করতেছিল তরঙ্গ দৈর্ঘ্যের উপর। আমরা জানি বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য সমানুপাতিক, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বেশি বেগ বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম বেগ কম, ওইটার সাথে কম্পেয়ার করে অ্যান্সারটা হয়ে যাবে। ক্লিয়ার? বুঝাইতে পারছি? সো আজকের ক্লাসে ম্যাথ মোটামুটি এই পর্যন্তই। এই চ্যাপ্টারে তো আরো অনেক ম্যাথ আছে। নেক্সট ক্লাসটা, পরবর্তী ক্লাসটা আমরা প্রতিধ্বনির উপর করব, যে কিভাবে শব্দের প্রতিধ্বনি হয়। এরপরে পাহাড়ের সামনে দাঁড়িয়ে শব্দ করব, পাহাড়ের দূরত্ব বের করব, কূপের গভীরতা নির্ণয় করব। সো ক্লাসগুলো দেখবা, যাদের কাছে প্রয়োজন এবং উপকারী মনে করবো অবশ্যই একটু ফিডব্যাক জানাবা। ফিডব্যাক জানাইলে ওটা আমার জন্য উপকার হবে। কোথাও ভালো বললে ভালো বলবা, কোথাও খারাপ হলে একটু খারাপ বলবা, একটু ধরাই দিবা, আশা করি। আর তোমাদের উপকারে আসতে পারলে তো অবশ্যই খুশি হব। ধন্যবাদ, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে।